আজ আমি একটি ভূতের গল্প শোনাব। গল্পটির নাম ভুতুড়ে কাণ্ড। গল্পটি লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি। তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়ি আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকেই মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত। কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলো ফুটতো না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরে ঝড় জল শুরু হবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ আর নাই বা বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়, এখনই জোরে তুফান উঠবে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন, তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই যায় না মা। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোরে বইছে। 8 ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল, কি বাড়ির চালাউলে গেল। ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়ালো বাইরে বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বেরোলো। সত্যি চিন্তার কথা, এই ঝড় জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে। হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন, তাও তো নিরাপদ নয়। মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়তে পারে।
সন্ধ্যা পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজো মামার নাম করে অঝরে কাঁদতে লাগলেন। মেজো মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজো মামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কেঁদেই চলেছেন। মেজো মামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটি আমার ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজো মামা তোমার সাইকেল? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার ওপর। সাইকেল চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির ওপর। এই দেখ না। মেজো মামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজো মামা কেমন যেন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কেউ জানতে পারত না। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজো মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, 1 কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজেই করে খাও না। মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, আমার ভয় করে। ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজো মামা যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম 1 কাপ। আর এক রাতে এমন একটা ব্যাপার ঘটল, তাতে বেশ ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। কোথাও একটু অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়ে চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকায়। মেজো মামা আবার সব চাইতে বেঁটে। সেই মেজো মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজো মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয় ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার আবার হতে পারে নাকি? এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটল, তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন হয়তো, এক্ষুনি ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়ে
বুকের রক্ত হিম হয়ে গেল। মেজো মামা রোয়াকে বসে আছে জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজো মামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও দুপ দুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। আশ্চর্য কাণ্ড! দরজা ভিতর থেকে বন্ধ। কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি ছিল। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকলেনই বা কি করে? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাম। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল কখনো হতে পারে? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল। আমি বসে বসে দেখছিলাম। মেজো মামাও বসেছিল। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজো মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয় আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে এবার থেকে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা করে অঙ্ক করাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজো মামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, এবার কি করবে? মেজো মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন? তোর অসুবিধেটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না না, অসুবিধে আর কি। আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজো মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজো মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজো মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজো মামা হাসলেন, একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল রে, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না।
বটি নিয়ে এসেই মাছ করতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে। সেদিনও সে এসে হাজির। বটির পাশে আঁশের স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। একটা অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, বেড়ালটার হলো কি বলতো, ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটল নাকি? আমি কিন্তু স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হলো। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখন একটু ইতস্ততই করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না তো কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার একটা কারণ থাকতে পারে। তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাইনি। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা মেজো মামাকে, ছোট মামাকে বলিনি। কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন তো সম্ভাবনা কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করেই বা এসব কথা বলি। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বীভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে আমি পালাবো। এখানে আদর যত্নের লোভ তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর ফিরে গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো বলো। তারপরেই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে। মেজমামা মানে মুখটা মেজমামার, কিন্তু দেহটা বিরাট, মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে যেন বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখে চমকে উঠলাম। রক্তমাখা একটা হাড়ের টুকরো। সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল আমার। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব মাটিতে। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না, দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল,
শুধু ভয় পেয়ে আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুণ্ডটা পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই আমার, শরীর খারাপ। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেঁষতে চাইতেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম। এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, আর মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায়ই ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক, ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরের ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজমামা বাড়ি ছিলেন না। 8 ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন। আমি পাশে বসেছিলাম। মেজমামা সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাক নাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ হয়ে বঁটির ওপরে না পড়ে যায়। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকার না ছাই? মেজমামা দাঁত কিরমির করে উত্তর দিলেন, ভাই তো নয়, 70। আচ্ছা, ঠিক আছে। কথাগুলো বলেই মেজমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। 2 হাত পেছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম।
যতক্ষণ মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছু খেলেন না, ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বুঝি বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানালা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দুহাতে রুদ্রাক্ষের টাকা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা অবাক, গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে কাজ করতে চায়? কেন, যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সব কিছু জানাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী। তাহলে উপায়? উপায় আছে বৈকি। তুমি আগে সাইকেল রিকশাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিকশার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল। তার ওপর 4টে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার ওপরেই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার ওপর গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠানে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুনও জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে, তার চোখে তখনও জল। ছোট মামা ভৈরবের কাছে, তার ভাই ফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল, হিংটিং ছট ইত্যাদি অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝল কি, তখন হঠাৎ শোঁ শোঁ করে আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছগুলোতে ভীষণভাবে দুলতে লাগলো হাওয়াটা। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে মেজমামা এসে হাজির। দুটি হাত বনবন করে ঘুরছে, চোখ দুটো ফুলে উঠেছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি, বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে। মেজমামার 2 কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজমামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম।
দেখলাম দিদিমা ঠক ঠক করে কাঁপছেন। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজো মামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি দয়াল বাড়ুজ্জে। মেজো মামা আরও জোরে চিৎকার করে বললেন, না, তুই দয়াল নস। ঠিক করে বল, কে তুই? দয়াল বাড়ুজ্জে মেজো মামার নাম, ডাক নাম টোনা। বলবো না। মেজো মামার সে কি গর্জন! ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা, দেখে বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠল। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তারই দেহে পড়ছে। বলছি বলছি, আর মারিস না। মেজো মামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ করল। আমি মহিন্দর ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহিন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি। বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছিল। মেজো মামা আর বলল না, মহিন্দরই বলে। মহিন্দর চুপচাপ সব শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকরুন ঠিক বলেছেন। শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পকারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড়জলের সময় দয়াল সাইকেলে চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়ল দয়ালের মাথার ওপর। দয়াল খতম, তার সাইকেল ছিঁড়ে চ্যাপ্টা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ, আমি এ দেহ ছাড়ব না। তবে রে। আবার ঘটের ওপর ঝাঁটার আছড়ানি। মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। আর একটু পরে বলল, মারিস না মারিস না। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, ছেড়ে দেব ছেড়ে দেব। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বল? ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের এক পাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা। বল বল। গাঁ থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধব, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গা, সেটা তুলতে অন্তত জন 4 লোকের দরকার। সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্য দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজো মামার প্রাণহীন দেহটা গাব গাছ তলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দম করে একটা শব্দ। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর পড়ে গেলেন। এসব অনেক দিনের কথা।
দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে, খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা এখনো চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সব কিছুকে একেবারে অস্বীকারও তো করা যায় না।